গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 1 আগস্ট 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্র্যাটেজিকে। তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো কালেক্ট করতে পারবে আমাদের অ্যাপ ইবুক সেকশন যেটা রয়েছে অ্যাপের এই জায়গাটা থেকে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। জুনের পর পুরো জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটাও তোমাদের এখানেই থাকবে। তোমাদের আজকে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দেওয়া হয়নি, শুধু বাংলাতে আজকে থাকবে। আগামীকাল থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেওয়া হবে। আর একটা জিনিস, আজকে তোমাদের ম্যাথের ক্লাস, মানে 8:45 থেকে যে ম্যাথের ক্লাসটা হয় সেই ক্লাসটা আজকে হবে না। আর আজকের বদলে তোমাদের ওই ক্লাসটা আগামীকাল হবে 8:45 থেকে। আর কে স্টাডিতে তোমাদের যেই ইংরাজি ক্লাসটা থাকে ওটাও তোমাদের আজকের বদলে আগামীকাল হবে 9:30 থেকে। ঠিক আছে? বাদবাকি যেমন যা ক্লাস হয় সেগুলো সবই থাকবে। তোমরা টেলিগ্রামে সমস্ত ক্লাসের লিঙ্ক বা আপডেট এগুলো পেয়ে যাবে। ফার্স্ট কোয়েশ্চেন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? ইউপিএসসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন প্রীতি সুদান। ইউপিএসসি এর প্রথম সভাপতি স্যার রস বার্কার, 1926 to 1932 ছিলেন ইউপিএসসি সভাপতি। আর ইউপিএসসি এর প্রথম মহিলা সভাপতি রোজ মিলিয়াম বেথু। স্বাধীনতার পর প্রথম ইউপিএসসি সভাপতি এইচ কে কৃপালিনী। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন একটা কেন্দ্রীয় নিয়োগকারী সংস্থা যেটা স্বাধীনভাবে কাজ করে। ভারতীয় সংবিধানের 14 নম্বর পার্টের ধারা 315 থেকে 23 কেন্দ্র এবং রাজ্যের জন্য পিএসসি গঠনের সাথে সম্পর্কিত। 1926 সালের 1 অক্টোবর লি কমিশনের সুপারিশে ইউপিএসসি প্রতিষ্ঠিত হয়েছিল। কর্মী আর প্রশিক্ষণ মন্ত্রকের অধীনে এটা কাজ করে। সদস্য ও সভাপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন ইউপিএসসির যত সদস্য এবং সভাপতি। ধারা 315-তে কি রয়েছে দেখো, ইউপিএসসি সম্পর্কিত যা ধারা আছে সেগুলো একবার চট করে আমরা রিভাইজ করে নেব। ধারা 315 বলে কেন্দ্র আর রাজ্যগুলোর জন্য পাবলিক সার্ভিস কমিশন। ধারা 316 বলে সদস্যদের নিয়োগ আর মেয়াদ। 317 পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের বরখাস্ত করা। ধারা 318 কমিশনের সদস্য আর কর্মচারীদের চাকরির শর্তাবলী সম্পর্কিত বিধি প্রণয়নের ক্ষমতা। ধারা 319 কমিশনের সদস্যদের দ্বারা অফিস ধারণ করার উপর নিষেধাজ্ঞা, অফিসে থাকা বন্ধ করার পরে এই ধরনের সদস্য হওয়া বন্ধ করা। ধারা 320 পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী। ধারা 321 পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী প্রসারিত করার ক্ষমতা। ধারা 322 পাবলিক সার্ভিস কমিশনের ব্যয়। ধারা 323 পাবলিক সার্ভিস কমিশন রিপোর্ট। তারপরে টি-20 ফরম্যাটে কোন দেশ 2025 সালে পুরুষদের ক্রিকেট এশিয়া কাপ আয়োজন করবে? ভারত করবে। টি-20 ফরম্যাটে 2025 সালে পুরুষদের ক্রিকেট এশিয়া কাপ আয়োজন করবে। বাংলাদেশ বাংলাদেশ 2027-এর যেটা সেটাও মানে অ্যারেঞ্জ করবে, আর ভারত করবে 2025-এরটা। এশিয়া কাপের ফরম্যাট আসন্ন বিশ্বকাপের ফরম্যাট অনুসরণ করে এবং সেই অনুযায়ী নির্ধারিত হয় এশিয়া কাপের যে ফরম্যাট। 2025-এর এশিয়া কাপ টি-20 আর 2027-এর ওয়ানডে ফরম্যাট যেটা দেখো, এটা হচ্ছে যদি আমরা দেখি এই ফরম্যাটে ভারতের টি-20 ফরম্যাটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ঠিক আছে, 2025-এ ভারত এশিয়া কাপ টি-20 ফরম্যাট আয়োজন করবে। আর মানে 10th আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026 সালে যেটা হবে ওটা ভারত আর শ্রীলঙ্কাতে হবে। টি-20 ফরম্যাটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের ভারতই। 2027 এশিয়া কাপ বাংলাদেশে ওডিআই ফরম্যাটে অনুষ্ঠিত হবে, কারণ 2027 সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের নামিবিয়ায় 14তম আইসিসি পুরুষদের ওয়ানডেতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ঠিক আছে, ওয়ানডে বিশ্বকাপ। পুরুষদের ক্রিকেট এশিয়া বিশ্বকাপ আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। প্রথম এশিয়া কাপ 1984 সালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহাতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল আর কি। ঠিক আছে, মানে চ্যাম্পিয়নশিপ জিতেছিল। 2016 সাল থেকে এশিয়া কাপ টি-20 এবং ওডিআই ফরম্যাটে খেলাটা হচ্ছে 2016 সাল থেকে, বিকল্পভাবে আসন্ন ক্রিকেট বিশ্বকাপের পর।
পুরুষ ক্রিকেট এশিয়া কাপে সবচেয়ে সফল দল কোনটা? ভারত, 8বার জিতেছে। কোন দেশের 10th আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ আয়োজন হবে, মানে 10ম আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ? এটা হবে কোথায়? 2026-এ হবে, ভারত আর শ্রীলঙ্কায়। কোন দেশ 14তম আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হবে? 2027 সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সম্পর্কে আমরা যদি দেখি, 1983-তে এশিয়ান ক্রিকেট কাউন্সিল নিউ দিল্লিতে এশিয়ান ক্রিকেট কনফারেন্স হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। 1993 সালের নাম পরিবর্তন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল রাখা হয়, যার সদস্য তোমার যদি দেখি আমরা 27টা সদস্য রয়েছে, যার মধ্যে টেস্ট খেলা দেশগুলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান। এর হেডকোয়ার্টার দুবাইয়ে রয়েছে, সংযুক্ত আরব এমিরেটসের। আর হচ্ছে সভাপতি জয় শাহ। তারপরে সর্বকনিষ্ঠ প্যারা সাঁতারু যিনি সফলভাবে ইংলিশ চ্যানেল পেরিয়েছেন, জিয়া রায়। সর্বকনিষ্ঠ প্যারা সাঁতারু সফলভাবে ইংলিশ চ্যানেল পেরিয়েছেন, 16 বছর এনার বয়স, এবং ইংলিশ চ্যানেল অতিক্রম করার জন্য বিশ্বের সবচেয়ে কম বয়সী এবং দ্রুততম প্যারা সাঁতারু হয়েছেন। 34 কিলোমিটার দূরত্ব 17 ঘন্টা 25 মিনিটে অতিক্রম করেছেন। শ্রীলঙ্কা থেকে ভারতকে পৃথককারী পক প্রণালী যেটা আছে, তো সেটা অতিক্রম করার জন্য সবচেয়ে কম বয়সী এবং দ্রুততম সাঁতারু হওয়ার বিশ্ব রেকর্ড জিআরআই এর আছে। এই রেকর্ডটাও জিআরআই এর আছে। শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে ভারতের ধানুষকোড়ি পর্যন্ত 29 কিলোমিটার দূরত্ব 13 ঘন্টা 10 মিনিটে অতিক্রম করেছিলেন ইনি। ইংলিশ চ্যানেল এবং ভারতীয় সাঁতারু। ইংলিশ চ্যানেল আটলান্টিক মহাসাগরে একটা সংকীর্ণ অংশ, যেটা ইংল্যান্ডের দক্ষিণ উপকূলকে ফ্রান্সের উত্তর উপকূল থেকে আলাদা করে। 1958 সালে মিহির সেন এই ইংলিশ চ্যানেল পেরিয়ে প্রথম ভারতীয় হয়েছিলেন। ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় মহিলা ছিলেন আরতি সাহা। 29 সেপ্টেম্বর 1959 সালে ইনি পার করেছিলেন। অনিতা সুদ 17 আগস্ট 1987-তে 8 ঘন্টা 15 মিনিট সময়ে দ্রুততম সাঁতারের রেকর্ড গড়েছিলেন। ইংল্যান্ডের ক্যাপ্টেন ম্যাথিউ ওয়েব প্রথম ব্যক্তি যিনি 1875 সালে সফলভাবে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন। অস্ট্রেলিয়ান সাঁতারু ক্লোই ম্যাককার্ডেল এর রেকর্ড রয়েছে, 40 বার ইংলিশ চ্যানেল জুড়ে সাঁতার কাটা রেকর্ড করেছেন। ইংলিশ চ্যানেল কোন মহাসাগরের অংশ তাহলে? আটলান্টিক মহাসাগর। ইংলিশ চ্যানেল ইংল্যান্ডকে কোন দেশ থেকে পৃথক করেছে? ফ্রান্স। সফলভাবে ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ব্যক্তিকে 1875 সালে ইংল্যান্ডের ক্যাপ্টেন ম্যাথিউ ওয়েব। ইংলিশ চ্যানেল পেরিয়ে প্রথম ভারতীয় মহিলাকে? আরতি সাহা, 1959। তারপরে কে বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024-এর শিরোপা জিতেছে? বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024-এর শিরোপা জিতেছে লুইস হ্যামিল্টন। ইনি ব্রিটিশ রেসিং কার ড্রাইভার। দ্বিতীয় স্থানে আছেন অস্কার পিয়াস্ট্রি, অস্ট্রেলিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। আর তৃতীয় স্থানে আছেন চার্লস লেক্লার্ক, মোনাকান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। তারপরে কোন দেশের স্যাডো গোল্ড মাইন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে? স্যাডো গোল্ড মাইন এটা জাপানের একটা জায়গা, যেটা রিসেন্টলি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেল। 27 জুলাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি জাপানের বিতর্কিত স্যাডো গোল্ড মাইনকে একটা সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসাবে নিবন্ধনের সিদ্ধান্ত দিয়েছে। উত্তর জাপানের নিগাতার উপকূল এটা রয়েছে। 1989 সালে বন্ধ হওয়ার আগে এই খনিগুলো একসময় বিশ্বের বৃহত্তম সোনা উৎপাদনকারী ছিল। বিশ্বের প্রথম দেশ কোনটি অযোধ্যার রামলাল্লার উপর একটা প্রথম ডাক টিকিট প্রকাশ করেছে? বিশ্বের প্রথম কোন দেশ অযোধ্যার রামলাল্লার উপর প্রথম ডাক টিকিট প্রকাশ করেছে? তো দেখো, লাওস যে দেশটা রয়েছে আমাদের, ঠিক এরকম একটা ডাক টিকিট প্রকাশ করেছে আমাদের রামলাল্লার ছবি দিয়ে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লাওস সফরে, তার 3 দিনের সফরে অযোধ্যা থেকে রামলালার মূর্তি এর একটা মানে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন আর কি। স্টেটটা প্রথম ভগবান রামের উদ্দেশ্যে নিবেদিত। দুটো ডাক টিকিট চালু করা হয়েছিল, একটা লাওসের প্রাচীন রাজধানী লুয়াং প্রাবাং থেকে ভগবান বুদ্ধের চিত্র, আর একটা অযোধ্যা থেকে রামলালার মূর্তির একটা চিত্র। স্ট্যাম্পের থিম ছিল সেলিব্রেটিং দ্য শেয়ার্ড কালচার হেরিটেজ অফ লাও পিরিয়ড অ্যান্ড ইন্ডিয়া। তারপরে কোন রাজ্য সরকার রামনগর জেলার নাম পরিবর্তন করে বেঙ্গালুরু সাউথ রাখতে চলেছে? রামনগর জেলার নাম পরিবর্তন করে বেঙ্গালুরু সাউথ রাখছে কর্ণাটক। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, রাজধানী ব্যাঙ্গালোর, উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, লোকনৃত্য ইয়াকসাগান, হুট্টারি, সুগ্গি, কুনিতা, কারগা, লাম্বি। উৎসব মহীশূর দশেরা, উগাড়ি, এগুলো।
ন্যাশনাল পার্ক আনসি রয়েছে, বন্দিপুর রয়েছে, বানরঘাটা রয়েছে, কুদ্রেমুখ, নাগারহোল এগুলো রয়েছে। তারপরে টেস্ট ক্রিকেটে 12,000-এর বেশি রান করা সপ্তম ব্যাটসম্যান কে? 12,000-এর বেশি রান করা সপ্তম ব্যাটসম্যান হচ্ছেন জো রুট। ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান ব্যাটসম্যান জো রুট বিশ্বের সপ্তম ব্যাটসম্যান হিসেবে, যিনি সপ্তম ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে 12,000 রান পূর্ণ করেছেন। এর আগে ইংল্যান্ড থেকে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছেন একমাত্র অলিস্টার কুক। ব্রায়ান লারা তার টেস্ট ক্যারিয়ারে 131টা ম্যাচ খেলেছেন এবং 52.88 গড়ে 11,953 রান করেছেন। তারপরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে কে নিযুক্ত হতে চলেছেন? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নিযুক্ত হচ্ছেন মহসিন নাকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি এই বছরের শেষের দিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে নিযুক্ত হতে চলেছেন। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সভাপতি পদে নিযুক্ত আছেন জয় শাহ। আর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর কলম্বোতে রয়েছে, শ্রীলঙ্কার। 19 সেপ্টেম্বর 1983-তে এটা স্ট্যাবলিশড হয়েছিল। নেক্সট হচ্ছে তোমাদের এটা 10 নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে। পোলাভারম সেচ প্রকল্পের জন্য বাজেট 2024-25-এ দেখো এই প্রকল্পটার কথা বাজেট 2024-25-এ প্রকাশ করা হয়েছিল, ঠিক আছে। তো এই পোলাভারম সেচ প্রকল্পটা কোন রাজ্যে অবস্থিত? পোলাভারম সেচ প্রকল্প অন্ধ্রপ্রদেশের, ঠিক আছে। এইভাবে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। বাজেট থেকে একটা কোয়েশ্চেন দিয়েছি। অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট যেটা বলছে, দেখো অন্ধ্রপ্রদেশ রাজধানী শহর অমরাবতী তৈরি করতে এবং রাজ্যের অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডকে চাঙ্গা করতে পোলাভারম বাঁধের তাড়াতাড়ি সমাপ্তির জন্য 15,000 কোটি আর্থিক সহায়তার ঘোষণা করেছে বাজেট এবারে, ঠিক আছে। ডাক্তার মোহন যাদব কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন? এগুলো সব হোমওয়ার্ক ছিল, মিলিয়ে নাও। মধ্যপ্রদেশ। ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয় 4 ডিসেম্বর। আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, কোন মন্দিরে প্রতি বছর অম্বুবাচী মেলা পালিত হয় আর আইএলওর সদর দপ্তর কোথায়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 31 জুলাই 2024-এর কোয়েশ্চেন ছিল, মনু ভাকার আর সর্বজোৎ সিং 2024-এ প্যারিস অলিম্পিকে 10 মিটার এয়ার পিস্তল মিক্স টিম শুটিং এ কোন পদক জিতেছে? ব্রোঞ্জ। নিকোলাস মাদুরো সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন? ভেনেজুয়েলা। পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কে কৈলাসনাথন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারে কত $1 মিলিয়ন দান করবে ভারত? $1 মিলিয়ন। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? মনোজ মিত্তাল। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস প্রতি বছর কবে পালন করা হয়? 28 জুলাই। ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার্স মেমোরিজ অফ আ জিওলজিস্ট অ্যান্ড মাউন্টেনিয়ার শিরোনামে বইটার লেখক কে? সুদীপ্তা সেনগুপ্ত। কোন কেন্দ্রীয় মন্ত্রীকে সম্মানজনক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? ডাক্তার জিতেন্দ্র সিং। ইস্পাত আমদানি সম্পর্কে উন্নত তথ্য প্রদানের জন্য কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী সম্প্রতি যে পোর্টালটি চালু করেছিলেন তার নাম কি? সিমস 2.0 পোর্টাল। রাজস্থান সরকার কোন নিয়োগে অগ্নিবীরদের সংরক্ষণ করার ঘোষণা দিয়েছে? জেল এবং বনরক্ষী এবং রাজ্য পুলিশ। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।